তো আমি আজকে ক্লাস 12-এর ক্লাস নিয়ে এসেছি, ঠিক আছে, কি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। ওকে, তো ওর মধ্যে আমরা আজকে একটা টপিক পড়বো, মানে ফার্স্ট টপিকটাই পড়বো কি ফুলের গঠন। ওকে, তো ফুলের গঠন পড়ার আগে আমরা জানবো যে ফুলটা কি। ফুল হচ্ছে কি কোনো উদ্ভিদের আমরা কি সবচেয়ে আকর্ষিত বস্তু হচ্ছে ফুল, ঠিক আছে, মানে কীটপতঙ্গ বলো বা আমরা বলো বা যে কোনো প্রাণী ওই আকৃষ্ট হয়, কোনো উদ্ভিদের আকৃষ্ট হয় কি এই ফুলের দ্বারা, ঠিক আছে। তো এই ফুল হচ্ছে কি সবচেয়ে আকর্ষিত অঙ্গ হচ্ছে ফুল কোনো উদ্ভিদের। আর ফুলটা কি কোনো উদ্ভিদের যৌন অঙ্গ, ঠিক আছে, মানে জননে সাহায্য করে এই ফুল, ঠিক আছে। তো ফুলের প্রধানত 4টে স্তবক থাকে, ঠিক আছে। ফুলের কটা থাকে? প্রধানত 4টে স্তবক। এগুলো আমরা ক্লাস 10-এও পড়েছি, ঠিক আছে, তোমরা পড়েছো ক্লাস 10-এ কি ফুলের 4টে স্তবক কি থাকে? বীতি, সেকেন্ড কি দলমণ্ডল, থার্ড হচ্ছে পুংস্তবক, আর ফোর্থ হচ্ছে স্ত্রীস্তবক। ওকে, এই 4টে স্তবক হচ্ছে ফুলের প্রধান। আর এই 4টে স্তবকের উপস্থিত বা অনুপস্থিতির উপর ডিপেন্ড করে ফুলকে আবার দুভাগে ভাগ করি, ঠিক আছে। যে সমস্ত ফুলের এই 4টি স্তবকই থাকবে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল, ঠিক আছে। কি বললাম? যে সমস্ত ফুলে এই 4টি স্তবকই থাকবে, মানে বীতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, 4টি স্তবকই থাকবে, সেই সমস্ত ফুলকে বলা হয় মানে সম্পূর্ণ ফুল। উদাহরণ হিসেবে বলতে পারি কি জবা ফুল একটা সম্পূর্ণ ফুলের উদাহরণ। আর যে সমস্ত ফুলের এই 4টি স্তবকের মধ্যে এক বা একাধিক স্তবক অনুপস্থিত থাকবে, মানে থাকবে না, সেই সমস্ত ফুলকে বলা হয় অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুলের উদাহরণ বলতে পারি যে একটা কুমড়ো ফুল। কুমড়ো ফুল হচ্ছে একটা অসম্পূর্ণ ফুলের উদাহরণ, ঠিক আছে, এটা বললাম। এবার আমরা চলে যাবো ফার্স্ট স্তবক যেটা আছে বীতি। বীতিতে আমরা চলে যাবো হচ্ছে ফার্স্ট স্তবক। তো বীতি আমরা কম বেশি সবাই চিনি কি যে কুড়ি অবস্থায় ভেতরের এই 3টে স্তবককে ঢেকে রাখে। কীরকম? এরকম করে ঢেকে রাখে, জানো যে তোমরা এরকম কুড়ি অবস্থায় থাকে, ঠিক আছে, কুড়ি অবস্থায় ভেতরের স্তবককে ঢেকে রাখে। আর এমনিতে বীতি এরকম দেখতে হয়, ঠিক আছে, বীতি এরকম হয়। আর বীতির প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তাংশ, এগুলোকে বলা হয় বৃত্তাংশ। ওকে, এই বৃত্তাংশ কোনো সময় যুক্ত হয় আবার কোনো সময় মুক্ত হয়। এর ওপর নির্ভর করেও আবার বীতিকে আমরা ফুলকে আমরা দুভাগে ভাগ করি। কি বললাম যে বৃত্তাংশ যুক্ত না মুক্ত তার উপর নির্ভর করে আমরা ফুলকে দুভাগে ভাগ করি। একটা হচ্ছে মুক্ত বীতিযুক্ত ফুল, একটা হচ্ছে যুক্ত বীতিযুক্ত ফুল। মুক্ত বীতিযুক্ত ফুলের উদাহরণ বলতে পারি কি সরিষা ফুল, ঠিক আছে। সরিষা ফুল একটা হচ্ছে মুক্ত বীতি, মানে ওর বৃত্তাংশগুলো মুক্ত অবস্থায় থাকে। আর যুক্ত বীতিযুক্ত ফুলের উদাহরণ বলতে পারি জবা। জবার কি বৃত্তাংশগুলি যুক্ত অবস্থায় থাকে, সেই জন্যকে যুক্ত বীতিযুক্ত ফুল বলা হয়। ওকে, এবার হচ্ছে বীতির কাজে চলে আসি। বীতির কাজে ফার্স্ট কি বলতে পারি, যেটা আমরা বললাম এখানে কি কুড়ি অবস্থায় ভেতরের ও 3টে স্তবককে ঢেকে রাখে। তার মানে কি বাইরের আঘাত থেকে বলো বা রোদ ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে হচ্ছে বীতি, ঠিক আছে। এটাই হচ্ছে ফার্স্ট এর কাজ। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে বীতি হচ্ছে সবুজ রঙের হয়। আর আমরা জানি যে উদ্ভিদের যে সমস্ত অঞ্চলে সবুজ থাকে সেটা সালোক সংশ্লেষে সাহায্য করে, তার মানে এটাও সবুজ রঙের, সেজন্য এটা সালোক সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে। তো বীতির দুটো কাজ জানলাম আমরা। এবার নেক্সট চলে আসবো কি আমাদের সেকেন্ড স্তবক কি দলমণ্ডল। দলমণ্ডল হচ্ছে সেকেন্ড স্তবক কোনো ফুলের। তো কি তো দলমণ্ডলে এক একটা পার্ট বা অংশকে বলা হয় দল বা পাপড়ি বলা হয় দলমণ্ডলে এক একটা অংশকে, ঠিক আছে। তো এই দলমণ্ডল বা দল যুক্ত আছে না মুক্ত আছে তার উপর নির্ভর করেও আবার দু রকম ফুলকে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত দলযুক্ত ফুল, একটা হচ্ছে যুক্ত দলযুক্ত ফুল, ঠিক আছে। যুক্ত
আগে যেগুলো জোড়া লেগে থাকে মানে যুক্ত দলযুক্ত ফুলের উদাহরণ বলতে পারি ধুতুরা। কীরকম তোমরা ধুতুরা ফুল সবাই দেখেছো, কি ধুতুরা ফুল দেখবে যে এক একটার সাথে একটা যুক্ত অবস্থায় ঘন্টার মতো আকৃতি ধারণ করে, সেই জন্য এটা যুক্ত দলযুক্ত ফুল বলা হয়। আর মুক্ত দলযুক্ত ফুল কি? মুক্ত দলযুক্ত ফুল বলতে বলা যেতে পারে যে জবা। জবা একটা হচ্ছে মুক্ত দলযুক্ত ফুল, ঠিক আছে। আর দলমণ্ডলের কাজ হিসেবে বলা যেতে পারে যে কি দলমণ্ডল কী করছে, আমরা বললাম যে কোনো উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ফুল, আর ফুলের এই আকর্ষণীয় করে কি এই দলটা বা পাপড়িগুলো। তো বলা যেতে পারে যে কীটপতঙ্গ বা পাখিদের আকর্ষিত করে পরাগ মিলনে সাহায্য করে হচ্ছে এই দলমণ্ডল। ওকে, তো হয়ে গেল আমাদের দুটো স্তবক। থার্ড স্তবক কি? পুংস্তবক, ঠিক আছে। পুংস্তবক হচ্ছে আমাদের কোনো ফুলের তৃতীয় স্তবক। তো কি বলবো, কোনো ফুলের পুংজনন অঙ্গ হচ্ছে এই পুংস্তবক। ওকে, তো পুংস্তবক প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত। এইখানে এই ফুলের যেটা দেখেছি আমরা চিত্র, যে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। ওকে, আদর্শ ফুলের বিভিন্ন অংশের মধ্যে আমরা দেখেছি, দেখো পরাগধানী ও পরাগদণ্ড এই দুটো নিয়ে তৈরি হচ্ছে পুংস্তবক। ওকে, আর ওপরে তিনটে নিয়ে তৈরি হচ্ছে স্ত্রীস্তবক। এটা আমরা পরে আসছি, আগে পুংস্তবকটা পড়ে নিই, ঠিক আছে। তো পুংস্তবক কী নিয়ে গঠিত হচ্ছে? একটা পরাগধানী আর হচ্ছে পরাগদণ্ড, ঠিক আছে। তুমি এই ছবিতে চলে আসো, কি দেখো এই ছবিতে, দেখো এই একটা হচ্ছে পরাগধানী আর এটা হচ্ছে পরাগদণ্ড বা পুংদণ্ড বলা যেতে পারে, পুংদণ্ডই লিখি, ঠিক আছে, পুংদণ্ড। তো কি হচ্ছে, পুংদণ্ডটা পরাগধানীকে ধারণ করে আছে, ঠিক আছে। তো এই পুষ্পাক্ষ যেটা দেখছি না, এই পুষ্পাক্ষর সাথে দেখো এই পরাগদণ্ড বা পুংদণ্ডটা লেগে আছে, দিয়ে এই পরাগধানীকে ধরে আছে। তার মানে বলতে পারি যে কি পরাগধানী এবং পুষ্পাক্ষের মাঝে যে নলাকার বা নলাকার যে অংশটা আছে সেটাকে বলছে পুংদণ্ড বলা হয়। ওকে, সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড চলে আসছে যে পরাগধানী, ঠিক আছে। পরাগধানী এটা দেখো, এই ছবিটা দেখো, এই ছবিটাকে যদি আমরা ক্রস সেকশন করি, এভাবে কাটি না, তাহলে এই রকম হয়, ঠিক আছে। দেখো এই পরাগধানী, এটা হচ্ছে পরাগধানী, এইটা হচ্ছে এটা, ঠিক আছে। আর এটাকে কাটলে কি আমরা পরাগথলি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো কোনো পুংস্তবক মানে কোনো ফুলের সাধারণত কি দুটো লোভ থাকে, আর এই দুটো লোভ দেখো একটা যোজক দ্বারা যুক্ত থাকে, দুটো খণ্ডক বা লোভ দেখো এখানে একটা যোজক দ্বারা যুক্ত আছে, ঠিক আছে। এটা একটা লোভ আর এটা হচ্ছে সেকেন্ড লোভ, ঠিক আছে। সাধারণত দুটো লোভই থাকে, তো এটা একটা যোজক দ্বারা যুক্ত থাকে। ওকে, আর প্রতিটা লোভে কী করছে দেখো, প্রতিটা লোভে দুটো করে পরাগথলি থাকছে, ঠিক আছে। এই দেখো এই দুটো নিয়ে একটা লোভ, এই দুটো নিয়ে একটা লোভ, ঠিক আছে। তো বলতে পারি এই লোভের ওপর ডিপেন্ড করে ফুলকে আমরা দুভাগে ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে ডাইথিকাস ফুল, এটাই কালিতেই লিখি, ডাইথিকাস ফুল। ডাই মানে কি? ডাই মানে দুটো, মানে দুটো লোভ থাকে। আর একটা হচ্ছে মনোথিকাস ফুল, মনো মানে হচ্ছে একটা, মানে একটা লোভ থাকে, ঠিক আছে। তো আমি কি বললাম, এক একটা লোভে দুটো করে পরাগথলি থাকে, তাহলে এই ডাইথিকাস ফুলে কটা থাকবে? চারটে। সেই জন্য কে বলা হয় টেট্রাস্পোরাঞ্জিয়েট। টেট্রা বানানটা ভুল হলো, টেট্রাস্পোরাঞ্জিয়েট, টেট্রাস্পোরাঞ্জিয়েট, ঠিক আছে। মানে এই চারটে পরাগথলি থাকছে, সেই জন্য বলছে টেট্রাস্পোরাঞ্জিয়েট। আর এই মনোথিকাস ফুলে থাকবে দুটো, একটা লোভ, তাই সেই জন্য একে বলে বাইস্পোরাঞ্জিয়েট, সরি ডাই না, বাইস্পোরাঞ্জিয়েট, বাইস্পোরাঞ্জিয়েট, ঠিক আছে।
তাহলে ব্যাপারটা দেখো, আবার বলে নিচ্ছি যে কি এটা দেখো যে পরাগধানী সাধারণত দুটো লোভ নিয়ে যুক্ত থাকে। আর দুটো লোভ কি, এটা ধরো একটা দুটো লোভ নিয়ে যুক্ত থাকে, ধরো এটা একটা লোভ, এটা লোভ, এইভাবে যুক্ত থাকে এবং একটা যোজক দ্বারা যুক্ত থাকছে, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা কাটি এইভাবে না, তাহলে কাটলে দেখো এটা এইভাবে যদি কাটি তাহলে এই রকম স্ট্রাকচার পাওয়া যায়, ঠিক আছে। তো যে সমস্ত ফুলের দুটো লোভ থাকে তাকে ডাইথিকাস ফুল বলে, আর যে সমস্ত লোভে একটা লোভ থাকে তাকে মনোথিকাস ফুল বলে। আর কি বললাম যে একটা লোভে দুটো করে পরাগথলি থাকে, তার মানে দুটো লোভযুক্ত হয়েছে কাটলে আমরা চারটে মানে পরাগথলি পাবো, সেই জন্য বলা হয় টেট্রাস্পোরাঞ্জিয়েট। আর একটা লোভযুক্ত ফুলকে কাটলে আমরা দুটো পরাগথলি পাবো, সেই জন্য বলা হয় বাইস্পোরাঞ্জিয়েট। ওকে, তো এটা হলো। এবার আমরা চলে যাই কি পরাগরেণু মানে কি কি থাকে। এটা হচ্ছে একটা পরাগরেণু, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি। তো এখানে দেখো দুটো থাকে, দুটো লেয়ার বা দুটো পর্দা থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা নীল কালারের আর লাল কালারের একটা। লাল কালার যেটা তাকে বলা হয় তাকে বলা হয় ইনটাইন। কি বলে? ইনটাইন। ইন মানে ভেতরে, এইভাবে মনে রাখবে, ইন মানে ভেতরে, সেই জন্য ভেতরে যেটা আছে তাকে ইনটাইন বলছে, ইনটাইন। আর এটা হচ্ছে এক্সটাইন। এটা মুছে দিই। আর এটা হচ্ছে এক্সটাইন। বুঝেছে? একটা হচ্ছে ইনটাইন আর একটা হচ্ছে এক্সটাইন। এখানে দেখো যে বাইরে, আর হ্যাঁ আরেকটা বলছে ইনটাইনটা কি নিয়ে গঠিত হয়। ইনটাইনটা একটা লেয়ার নিয়ে গঠিত হয়, আর ওর মধ্যে থাকে কি পেপটিন থাকে, পেকটিন। এটা পেকটিন লেয়ার নিয়ে গঠিত হয়। ওকে, আর এটা একটা ফ্যাটের আস্তরণ থাকে যাকে বলা কি স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন, ঠিক আছে। মানে কি এর যে ফ্যাটের আবরণ থাকে তাকে স্পোরোপোলেনিন বলা হয়। ওকে, আর কি এর দেখো যে এক্সটার্নাল বাইরের ইসে কি একটা রন্ধ্র থাকে, মানে ওর মধ্যে দিয়ে কি হয় পরাগ রেণু বেরোতে সাহায্য হয় যখন পরাগ মিলন হয় তখন। তো এই একটা রন্ধ্র থাকে, এটা হচ্ছে রন্ধ্র থাকে। ওকে, তো আর রেণুগুলো সাধারণত কি হয়, রেণুগুলো গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে বা ত্রিভুজাকৃতিও হতে পারে। ওকে, তো এই রেণুগুলো সাধারণত 10 থেকে 17 মাইক্রন মধ্যে হয়, ঠিক আছে। আর বলা যেতে পারে, আর এর কাজ, ঠিক আছে, যে আমরা পড়লাম পুংস্তবক, এর কাজ হিসেবে বলা যেতে পারে যে কি যে রেণু উৎপাদন করে মানে উদ্ভিদের নিষেকে সাহায্য করে। এটা হচ্ছে পুংস্তবকের প্রধান কাজ হলো। এবার আমরা চতুর্থ স্তবক চলে আসবো। কি চতুর্থ স্তবক হচ্ছে স্ত্রী স্তবক। এটা আমি মুছে দিচ্ছি। চতুর্থ হচ্ছে স্ত্রী স্তবক। কি বললাম এখানে দেখো, স্ত্রী স্তবক কি, স্ত্রী স্তবক 3টে অংশে নিয়ে গঠিত। একটা হচ্ছে গর্ভমুণ্ডু, নেক্সট হচ্ছে গর্ভদণ্ড, আর লাস্ট হচ্ছে গর্ভাশয়। তো এটাকে আমি এখানে ভালো করে দেখাচ্ছি। দেখো, এই দেখো কি, এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভমুণ্ডু, একটা হচ্ছে গর্ভদণ্ড। এটা হচ্ছে 3টে মেন পার্ট স্ত্রী স্তবকের। আর বলা যেতে পারে কি এই যে গর্ভমুণ্ডু কি, গর্ভমুণ্ডু হচ্ছে কি যখন পরাগ মিলন হয় না, পরাগ মিলনের সাথে রেণুগুলোকে ক্যাপচার করতে বা ধরতে সাহায্য করে হচ্ছে গর্ভমুণ্ডু। এখানে একটা আঠালো পদার্থ থাকে, ওই আঠালো পদার্থকে কি এই রেণুগুলোকে ধরতে বা ক্যাপচার করতে সাহায্য করে গর্ভমুণ্ডু।
আর গর্ভদণ্ড কি? গর্ভদণ্ড হচ্ছে গর্ভমুণ্ড ও গর্ভাশয়ের মাঝে যে নলাকার অংশ থাকে সেটাকে বলছে গর্ভদণ্ড। আর গর্ভাশয়, ঠিক আছে, গর্ভাশয় হচ্ছে একটা ফোলা অংশ, এর মধ্যে ডিম্বক থাকে, ঠিক আছে, এটা হচ্ছে গর্ভাশয়। এখানে নিষেক সম্পূর্ণ হয়, এখানে রেণুটা এখানে পতিত হয়, দেহের মধ্যে গর্ভদণ্ডের মধ্যে দিয়ে আসে, দিয়ে গর্ভাশয়ে নিষেকটা সম্পূর্ণ হয়। আমি এই নিষেকটা পরে পড়বো, দেখবে পরেই এই চ্যাপ্টারই পরে আছে, তখন যখন আসবে তখন পড়বো। তো এটা হচ্ছে গর্ভাশয়, ঠিক আছে। আর বলা যেতে পারে কি গর্ভাশয়ের তাহলে কাজ হিসেবে কি বলতে পারি? গর্ভাশয়ের কাজ কি? গর্ভাশয়ের কাজ হচ্ছে কি ডিম্বক উৎপন্ন করে, ঠিক আছে। তাছাড়া কি ডিম্বক নিষেকের পর কি ডিম্বক হচ্ছে বীজে আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। কি ডিম্বক পরিণত হয় বীজে আর ডিম্বাশয় পরিণত হয় ফলে। ওকে, এগুলো নিষেকের পর। এটা একটা কাজ যে নিষেকে সাহায্য করে ডিম্বক তৈরি করে। আর একটা কাজ বলতে পারে কি যে এই গর্ভমুণ্ড মানে কি রেণুটাকে ক্যাপচার বা ধরতে সাহায্য করে, তার মানে এটা গর্ভমুণ্ড সাহায্য করে, মানে এটাও স্ত্রীস্তবকের কাজ হিসেবে বলা যেতে পারে, ঠিক আছে। আর কি আর এই দুটোর মধ্যে আর একটা, হ্যাঁ এই দুটোই এর কাজ, ঠিক আছে। আর এটা হচ্ছে আজকে টপিক এতটাই, যে ফুলের গঠন পড়লাম, তার মধ্যে এগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, তারপর ক্লাস 12-এ আছে এটা। তো আজকের টপিক এই পর্যন্ত, ঠিক আছে। পরের দিন আবার নতুন ভিডিওতে নতুন টপিকে দেখা হবে। থ্যাংক ইউ।